দেখলে কেমন তুমি খেল ও মুম্বাই সিটি রে। আর মুম্বাই সিটিকে তো মুম্বাই সিটি বলা যাবে না, এবার মুম্বাই সিটিকে আমরা কি নামে ডাকবো আমরা কেউই জানি না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু অনুশীলন শুরু করছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে। ভারতীয় ফুটবলে কি চলছে সেই নিয়ে কথা বলা রয়েছে। ক্লাব ফুটবল নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো আমরা এফসি গোয়ার ফাইট নিয়ে। তারা এএফসি টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলে নিল ইস্তাগলোলের বিরুদ্ধে 2-1 গোলে ঘরের মাঠে হেরে তারা টুর্নামেন্ট শেষ করলো, এবং তাদের জন্য টুর্নামেন্ট যা গেছে যেন আর কোনোদিন না কারোদের জন্য এরকম টুর্নামেন্ট যায়। 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই হেরেছে, 3টে গোল করেছে, 14টা গোল হজম করেছে, -11 গোল ডিফারেন্স নিয়ে সব থেকে শেষে শেষ করেছে। এরা নয় তবু শেষ করেছে। আর একটা যে দল আগের বছরে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা লিগ শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তারা ভাই কোথায় আমরা কেউ জানি না। যাই হোক, এফসি গোয়ার জন্য অন্তত ভালো লাগছে, তারা লড়াই করেছে, তারা কিছু চেষ্টা করেছে। কালকে যদি ম্যাচটা ড্র বা ম্যাচটা যদি জিততে পারতো গোয়া, তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য কিছুটা ভালো হতো। 2027-28 যখন সিজন হবে, তখন যে এএফসির খেলা হবে, আমরা কিন্তু তখন আর এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জায়গায় খেলতে পারবো না, আমরা চ্যালেঞ্জ লিগেরও কোয়ালিফিকেশান রাউন্ডে খেলবো। এটাই হয়েছে ব্যাপার। আমাদের নজর ছিল গোয়ার দিকে, মোহনবাগান সুপার জায়েন্টের দিকে। তারা অন্তত কিছু ভালো করবে, তারা ভালো করলে পরবর্তী সময় আমরা ভালো স্লট পাবো। ও বাবা, এফসি গোয়া তো বলতে গেলে সব ম্যাচই হেরেছে, তাদের লড়াইটা অবশ্যই প্রশংসা করতে হবে। প্রচুর কঠিন গ্রুপ ছিল, সেখান থেকে তারা যেরকমটা হওয়ার সেরকমটাই হয়েছে। আর মোহনবাগান তো দুর্দান্ত দুর্দান্ত সিদ্ধান্ত, খেলবই না, এটাই হচ্ছে আসল কথা। খেলবই না, খেলতে যাবই না, তাহলে আর হারবো কোথায়? আমরা একদম আলাদা লেভেলের খেলবো। তারা মাঠের বাইরে খেলেছে, খেলে তারা 2 বছরের জন্য ব্যান হয়ে গেছে। এই হয়েছে ব্যাপার। মানে কীরকম অবস্থা ভাবো, কেন আমরা ফুটবলে এত পিছিয়ে আছি, কেন আমাদের দেশ এত বাজে র্যাঙ্কিংয়ে চলে গেছে, কেন আমাদের দেশে টুর্নামেন্ট বন্ধ রয়েছে। একবার ভেবে দেখো কি হবে এখানে। ফুটবল খেলে কোনো লাভ আছে? কিচ্ছু হবে না। কিছু কিছু দল তারা ডবল চ্যাম্পিয়ন হয়ে তারা খেলতে যায় না। গোয়া এমন দল গঠন করলো, সেখানে গোয়া শেষ ম্যাচে খেললো, গোয়ার লাইন আপ দেখলে মানে কি হবে এটা, মানে কি লাইন আপ। লারা শর্মা লাস্ট কবে গোলকিপিং করেছিল, লারা হয়তো নিজেই ভুলে গেছে, তাকে গোলে নামিয়ে দেওয়া হলো। ডিফেন্স লাইনে আকাশ সাংওয়ান, বরিস রয়েছে, নিমদর্জি রয়েছে, এবং সেই জায়গাতে আরও একজন প্লেয়ার তাদের নাম্বার 4 পল মরিনোকে খেলিয়ে দেওয়া হলো। সন্দেশ জিংহার নেই, নিমদর্জিও বহুদিন খেলেনি, তাকে খেলতে হলো। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে উদান্তা রয়েছে, সেখানে ড্র্যাজিজ রয়েছে, এছাড়া ইকার খেললো, এবং বাদবাকি প্লেয়ারদের মধ্যে বোরহা সে খেলতে পারেনি, আর ডেভিড ট্রিমর সে তো সাসপেন্ড রয়েছে, প্রচুর প্লেয়ারের ইনজিওর্ড রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে এরকম গোয়া খেললো। এবং গোয়ার যেটা সবথেকে ভালো লাগলো, কালকে ম্যাচের সময় কিন্তু তারা যে ঘটনাটা ঘটিয়েছে, মাঠের মধ্যে বসে থাকা। কেন? এই ইন্ডিয়ান ফুটবল, প্রত্যেকটা প্লেয়ার, ভারতীয় প্লেয়ার থেকে শুরু করে বিদেশি প্লেয়ার যারা আইএসএলের সঙ্গে যুক্ত, আই লিগের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এখনো বসে রয়েছে, রীতিমতন বসে রয়েছে। ভাবলে অবাক হয়ে যাবে যে কত প্লেয়ার ভাই স্যালারি পায়নি। কিছু কিছু দল ক্লাব বন্ধ করে দেবে, কিছুদিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে জয় জগন্নাথ বলে, যে আমরা ক্লাবটাকে বন্ধ করে দিলাম। প্রীতম কোটালরা স্যালারি পাচ্ছে না, শ্রমিক মিত্ররা মানে কি বলবো খেপ খেলতে যাচ্ছে, এই রকম একটা অবস্থা চলছে। যাই হোক, খুব খুব খারাপ অবস্থা। এই অবস্থা থেকে অন্তত সময়টা যেন পরিবর্তন হয়, নতুন বছর যেন ভালো কিছু নিয়ে আসে। 2025টা সত্যি ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ গেছে। এরকম বছর যেন কোনো দিন না আসে। মানে কোনো কেউ ভাবেনি যে এরকমও একটা সময় আসবে যেখানে পুরোপুরি সব কিছু থমকে যাবে। মানে এটা যেন একটা খুব খারাপ স্বপ্ন ছিল। যাই হোক, আমরা আর তো এই কটা দিন এই বছরটাকে কাটিয়ে ফেলি, অন্তত নতুন বছর যেন ভালো কিছু হয় আমরা সেই আশা করি। এবং সব জায়গায় তো হয়, খারাপ করলে সরিয়ে দেওয়া হয়, কেন আমরা এআইএফএফের এই যে কমিটিকে ভাঙতে পারছি না, কেন এদের সরিয়ে দিতে পারছি না, জানি না এর পিছনে কি রয়েছে, কেন এরা রয়েছে, এরা থেকে কি হবে, এরা না থাকলে যদি কিছু হতো
সেটা তো ভাবতে হবে। যাই হোক, কালকে কিছু একটা ভালো হতে পারে। অলরেডি একটা মিটিং হয়ে গেছে, তো কালকে একটা ফাইনাল মিটিং রয়েছে। গতকালের মিটিংয়েও ভালো কিছু হয়েছে শোনা গেছে, ভিতরের খবর বাইরে না আসাই ভালো যতক্ষণ না পুরোপুরি ব্যাপারটা হয়। মানে কালকে যে মিটিংটা রয়েছে সেই মিটিংটার পর যদি ক্লাবরা সম্মতি দেয় এবং যদি সব কিছু যদি একটু সবাইকে 19-20 মেনে নিতে হবে, তা না হলে আর টুর্নামেন্টটা হবে না। বিশ্বাস করো, একটু 19-20 করে হলেও অন্তত টুর্নামেন্ট চালিয়ে নিতে হবে। এবং হ্যাঁ, ক্লাবদের যেটা বক্তব্য একদম ঠিক, দীর্ঘমেয়াদিতে আমরা কি ভাববো, কোনো বিদেশি প্লেয়ার তো 1 বছরের চুক্তিতে আসতে চাইবে না, তারা 2 বছরের চুক্তি চাইবে। তাদের 2 বছরের চুক্তি দেবো কি করে? তো সব কিছু ভাবনা চিন্তা করতে হবে। তো আশা করছি সব কিছু যেন ভালো হয়, নতুন বছরে যেন ভালোভাবে ফুটবলটা অন্তত ফিরুক এবং প্লেয়াররা অন্তত মাঠে ফিরুক। কত মানুষের কত টাকার ঋণ হয়ে গেছে, বিদেশি প্লেয়ার থেকে শুরু করে স্বদেশি প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে গ্রাউন্ড স্টাফ থেকে সবাই তো বসে রয়েছে। এইভাবে তো হতে পারে না, সবাই তো ফুটবলটাকে চায়। যাই হোক, ফুটবল যেন ফিরে আসুক, আজকে বড় দিন, অন্তত যেন ফুটবলে ভালো দিন আসুক, আমরা সেটাই চাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আরও কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মনে পড়ে আপুইয়া গ্রেগ স্টুয়ার্টকে ফেক ডলার ছোঁড়া, মনে পড়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অনেক রকম কলকাঠি নাড়া, মনে পড়ে রেফারি ম্যানেজ করে দিনের পর দিন চলা। হ্যাঁ, তোমাদের হাতে টাকা ছিল, তোমাদের হাতে পাওয়ার ছিল, কিন্তু ভাগ্য দেবতা, ফুটবলের যে একজন ফুটবল দেবতাও কিন্তু এই জিনিসটা হয়তো ভালোভাবে নেয়নি। তারা কোনোদিন ভাবেনি যে তাদেরও এত টাকা থাকতেও তাদের এরকম অবস্থা হবে। যখন মুম্বাই সিটি এফসির একাধিক প্লেয়াররা লাস্ট সিজনে দল থেকে বেরিয়ে যাচ্ছিল, কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যাচ্ছিল, বারবার বলেছিলাম অবস্থা খারাপ, এত প্লেয়ার বেরিয়ে গেলে মুম্বাই পরে দল গঠন করবে কি? হ্যাঁ, এবার সেটাই হতে চলেছে। এবার তাদের যে স্পন্সর অর্থাৎ সিটি গ্রুপ কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে। একটাই কারণ, ভারতীয় ফুটবলের এই অচল অবস্থার জন্য। কতটা খারাপ বিজ্ঞাপন ভাবো। হ্যাঁ, মুম্বাই সিটি এফসির অনেক গরম ছিল, সেইগুলো নয় ভাবা যাবে যে ঠিক হয়েছে, বেশ হয়েছে, কিন্তু আখেরে এটা কত খারাপ হলো ভাবো তো। এত বড় যাদের সিটি গ্রুপ, মানে ভেবে দেখো, সেই সিটি গ্রুপ ভারতীয় ফুটবলের অচল অবস্থার জন্য বেরিয়ে যাচ্ছে। এর থেকে খারাপ বিজ্ঞাপন কি হতে পারে? এফসি গোয়া ইস্তাকলের বিরুদ্ধে খেললো, সেখানে গোয়ার প্লেয়াররা প্রতিবাদ করছে মাঠের মধ্যে, সারা বিশ্ব দেখছে। এর থেকে খারাপ কি হতে পারে? আর বিশ্বাস করো, মেনে নিতে পারছি না। এবার অন্তত সিস্টেম পরিবর্তন হোক, এবার অন্তত সময় পরিবর্তন হোক, এবার অন্তত কিছু আশার আলো, কিছু ভালো কিছু হোক, এটুকু আমরা আশা করতে পারি। তো যাই হোক, এর পরে যে শেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কি করবে? তারা কি বসে থাকবে, নাকি তারা দল চালাবে, নাকি তারা প্র্যাকটিস করবে, কি করবে? দেখো, যেরকমটা খবর, নতুন বছরের ফার্স্ট উইকের মধ্যেই 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে সমস্ত প্লেয়ার থেকে শুরু করে কোচ, কোচিং স্টাফ থেকে শুরু করে সকলকে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয়, 7 তারিখ থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করে দেবে। সে টুর্নামেন্ট কবে হবে না হবে তা ভেবে আর লাভ নেই, সবাই অনুশীলন শুরু করে দেবে। এবং অলরেডি প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করতে চলেছে বা শুরু করে দিয়েছে, যে যেখানে রয়েছে। বিদেশি প্লেয়ারদের সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখা যাবে, মোহাম্মদ রাশিদ, সল ক্রেসপো, তারা অলরেডি কিন্তু তারা আবারও জিম সেশন শুরু করে দিয়েছে, তারা হালকা বল পায়ে অনুশীলনও শুরু করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলও অনুশীলনে আসতে চলেছে। এছাড়া কিন্তু বেশ কিছু সামনের দিকেও বড় বড় আপডেট আসবে, সবাই একটু অপেক্ষা করো। জয় জগন্নাথের অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। তো যাই হোক, এখান পর্যন্তই বললাম, বাদবাকি পরে বলবো। কালকে খুব বড় একটা দিন রয়েছে, সকলে একটু ভগবানের কাছে চাও যেন সব কিছু সমস্যা মিটে যায়, ফুটবলটা যেন ফিরে আসে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।